স্বাগত আজকের বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সংঘাতের রাজনীতিতে বিপর্যস্ত জনজীবন, প্রতিদিনই হচ্ছে প্রাণহানি, ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর ক্রীড়াঙ্গনেও পড়েছে এই চলমান রাজনীতির নেতিবাচক প্রভাব। তাই সংঘাত নয়, সৌহার্দ্যের রাজনীতি চায় সাধারণ মানুষ। এসব নিয়ে আজকের আলোচনা, রাজনীতির সংস্কৃতি। কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, আছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা জানি যে আমরা একটা গোমট পরিস্থিতির মধ্যে আছি। প্রতিদিন প্রাণহানির এই সংবাদ আমাদের জন্য হিতকর নয়। আমরা সবাই এক ধরনের উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি কখন এর অবসান হবে। চাষী নজরুল ইসলাম, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই যে পরিস্থিতিটা, একটা আমরা জানি যে সব মানুষেরই বোধ আছে এবং এটার এক ধরনের প্রতিক্রিয়া আছে, কিন্তু সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের প্রতিক্রিয়াটা ভিন্ন এবং তাদের প্রকাশ আছে। 16 কোটি মানুষের সবারই প্রকাশ থাকে না। তো আমরা জানতে চাই যে আপনারা এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন। প্রথমত যে এটা বোধহয় ঠিক না। আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ বলে, বা আমার সাথে একজন সাধারণ কর্মী, সে লেবার, সে যে কোনো কৃষক হোক, লেবার, প্রত্যেকেই কিন্তু সম্পৃক্ত, প্রত্যেকে কিন্তু জীবিকা নির্বাহ করছে এইসব রাজনীতির উপরে, দেশের অর্থনৈতিক অবস্থা, সমাজ ব্যবস্থার উপরে, সবাই কিন্তু নির্ভরশীল। সেখানে এক এক গ্রুপ এক রকমভাবে এফেক্টেড। তো আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, বিশেষ করে আমি ফিল্মের কথাই বলবো আর কি, যে আমাদের অবস্থা খুবই মন্দ, একেবারে ভীষণ খারাপ। আজকে শুধু এই 6-7 দিন, 8 দিন, 10 দিন চলছে, অবরোধ চলছে বা হরতাল চলছে, শুধু এটাই না, এটা কিন্তু এফেক্ট কিন্তু চলছে, বেশ কিছুদিন যাবত কিন্তু চলছে। প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে হরতাল, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে গোলমাল, প্রতিনিয়ত দেখা যাচ্ছে মারামারি, পিটাপিটি। তাতে করে হচ্ছে কি, যে আমরা চলচ্চিত্রে যারা আছি তারা কিন্তু কাজ বন্ধ করে দিয়েছে বাধ্য হয়ে, কিন্তু স্বেচ্ছায় নয়। কারণ শুটিংয়ের স্পট থাকে, তো শুটিং স্পটে সেখানে শিল্পী করা করতে যেতে হয় এবং সেখানে অর্থকরীর ব্যাপার আছে। যারা প্রডিউস করেন তাদের ইনভলভমেন্ট আছে। তো প্রডিউসার তার টাকা তৈরি করে না, তাকেও তো আর্ন করতে হয়। তো সেই প্রডিউসার মেবি গার্মেন্টস ওনার, অর মেবি ইন্ডাস্ট্রি ওনার, বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিক বা যারা পয়সাদার আছেন তারাও তো ব্যবসা করেন। এখন তারা ওই টাকাটি লগ্নি করবেন ফিল্মের জন্য, করবেন, ঠিক আছে, কিন্তু কিসের ভরসা করবেন? কোনো নিশ্চয়তা নেই একেবারে। এবং ওনারা যেহেতু এগিয়ে আসছেন না, সেহেতু ডিরেক্টররা কিন্তু বেকার হচ্ছে, এবং ডিরেক্টর যেহেতু কাজ করতে পারছে না, আর্টিস্ট টেকনিশিয়ান তো বেকার হচ্ছে, এবং বেকার কিন্তু এখন বেকার। এফডিসি স্টুডিও প্রধানত চলচ্চিত্রের মূল স্থান একেবারে। সেখানে যদি তাকাই আমরা, তো দেখা যায় যে 2-1টি ছবি শুটিং, তাও সে অনেক কষ্ট সৃষ্টি তারা কাজ করছে, এবং বাকি লোক কিন্তু বেকার। এবং বেকার মানে কি, খুব মানে তাদের অবস্থা ভাবলে আমাদের খুব খারাপই লাগে যে এই অবস্থায় উত্তরণ কি, আমরা কি করতে পারি। এবং সেইখানে মনে হয় আমাদের একটু ভাবনার বিষয় আছে যে আমাদের কিছু করা উচিত। সেই করাটা আমরা করছি কিনা সেটা আমার সন্দেহ আছে, এবং সেটা সাংস্কৃতিক মানুষের কথা বলছি, আমরা করছি কিনা সন্দেহ আছে। এবং এই জন্য দায়ী কারা, জনগণ জানে, মানুষ জানে কারা দায়ী। তো এখান থেকে উত্তরণ করতে হলে আমাদের ভাবতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। এবং আমরা আজকে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি, লক্ষ লক্ষ মেয়েদের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি, পেয়েছি। আজকে এর কেন করছিলাম আমরা নিশ্চয়ই সোজা কথা যদি বলি, যে মৌলিক যে চাহিদা মানুষের ছিল, সেই মৌলিক চাহিদা কিন্তু আমরা মিট আপ করতে পারছি না। যাদের যুদ্ধ করেছিলাম, কেন করেছিলাম, সে জিজ্ঞাসা নিজেকে নিজে উত্তর খুঁজে পায় না যে কেন করেছিলাম। এই তো অবস্থা। আচ্ছা, আমি এই জায়গাটায় আসবো যে মৌলিক জায়গাটা কি, তার আগে একটু এই পরিস্থিতি পর্যবেক্ষণে যদি নাটকের মানুষ মামুনুর রশিদের কাছে জানতে চাইবো যে আমরা চলচ্চিত্রের অবস্থাটা জানলাম, সেইখানে আপনাদের এই রাজনৈতিক সংঘাতের মানে প্রত্যক্ষ যে প্রভাব, সেটা এই মুহূর্তে কীরকম যদি একটু। সেটা খুবই ভয়াবহ মানে হচ্ছে যে আমরা তো নাটক করি, এবং এই শীতকালটা হচ্ছে আমাদের নতুন নাটক নামে, এবং নতুন নাটক অনেকগুলি নামবে, উৎসব হবে। এবং ওই আমাদের এখন শিল্পকলা একাডেমির যে চত্বরটা আছে, অথবা ঢাকার বাইরে যে সমস্ত জায়গা আছে, সব জায়গায় আমরা কল শোতে যাই, বিভিন্ন চট্টগ্রামে বলুন, রাজশাহীতে বলেন, সব জায়গায় কিন্তু একটা সাংস্কৃতিক আবহ চলতে থাকে। এবং বিশেষ করে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আরও একটা
চমৎকার সাংস্কৃতিক আবহ তৈরি হয়। এবার সেটা কিন্তু একটা বিপর্যয়ের মুখে পড়েছে। এবং আমাদের এই যে বাংলাদেশে একটা বিষয় তো আপনারা স্বীকার করবেন যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে উজ্জ্বল ফসল হচ্ছে আমাদের নাটক, এবং নাটকে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করে, এবং হাজার হাজার ছেলে মেয়ের যে অ্যাম্বিশন, যে আকাঙ্ক্ষা, সেটা প্রতিদিনই মানে বিপর্যস্ত হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে। এবং আজকে ধরুন যে আমরা অনেক সময় রিহার্সাল করি, দেখা গেল সেদিন হরতাল দিয়ে দিল। আচ্ছা, হরতাল দিয়ে দিলে এখন একটা হরতাল হচ্ছে একটা রাজনৈতিক অস্ত্র, রাজনৈতিক একটা হাতিয়ার। কিন্তু মুশকিল হচ্ছে এখন হরতালের চরিত্র এবং এই যে অবরোধের চরিত্র এত পাল্টে গেছে। যেমন আমরা জানি যে এখন হরতাল এবং ইসে প্রধান ভূমিকা পালন করছে জামাতে ইসলাম। এবং চাষি ভাই যে কথাটা বললেন তার সূত্র ধরে আমি বলতে চাই যে 1971 সালে আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম, তার বিপরীতে যারা অবস্থান নিয়েছিল তারা কিন্তু আজকে হরতালের পরিচালনাকারী। এবং দেখা যাচ্ছে আজকে শ্যামগঞ্জে, আমার খুব প্রিয় জায়গা, শ্যামগঞ্জে রেল স্টেশনের 100 মিটার ফিস প্লেট তুলে ফেলেছে সকালবেলার সংবাদ। এই সংবাদে কিন্তু আমরা ভয় পেয়ে যাই, এবং কারা তুলছে সেটা সবাই জানে। একটু আগেই চাষি ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আজকে যদি বিএনপির মিছিলে সাদেক হোসেন খোকা অথবা আব্দুল্লাহ নোমান থাকে, আমি কিন্তু ভয় পাবো না। কিন্তু আমি যে চেহারাগুলো দেখি, এই চেহারাগুলোকে আমি চিনি না। এবং এই চেহারাগুলো কার? এই যে চেহারাগুলো আমরা বুঝি যে যুদ্ধ অপরাধীর বিচার থামানোর জন্যে, এইটা থামানোর জন্যে এই লোকগুলো যে কি নৃশংস কাজ করছে, যারা আজকে একজন শিল্পীর পক্ষে পৃথিবীর যে কোনো জায়গায় এটিকে সহ্য করা সম্ভব যে বার্ন ইউনিটে একের পর এক মানুষ মারা যাচ্ছে। আর এখন প্রশ্ন হচ্ছে যে আপোষেরও কোনো পথ দেখছি না, কারণ কার সাথে নেগোশিয়েট করব? আমরা কি সেই শক্তির সাথে নেগোশিয়েট করব যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু ছিল, যে শক্তি আজকে এই টোটাল স্টিয়ারিংটা তার হাতে, আন্দোলনের স্টিয়ারিং? আমরা তো অতীতে অনেক হরতালের সাথে আমরা নিজেরাও যুক্ত ছিলাম। সেই সব হরতালে কি হতো? বিরোধী দল মানে হচ্ছে জনগণের শক্তি। এখন বিরোধী দলটা হয়ে গেছে, 18 দলীয় জোট হয়ে গেছে এখন একটা গণশত্রুদের শক্তি। এখন সেই গণশত্রু, চিহ্নিত গণশত্রুর সাথে কি আপোষ করব, কি করব? এবং দেশ কোথায় যাচ্ছে, একটা অনিশ্চয়তা। আবার অ্যাট দি সেম টাইম আমি এটাও দাবি করব, আমি এই দেশের নাগরিক, সেই দেশে একটি রাষ্ট্র আছে, তার একটি সরকার আছে, এবং সরকারের কাছে কিন্তু আমার অধিকার, আমার ব্যক্তিগত নিরাপত্তার, সেটাও তারা দিতে পারছে না। মামুন ভাই, এই জিনিসগুলি একটু আসবো, তার আগে একটু ইউসুফ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আপনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে আছেন। আমরা দুটো আলাদা ক্ষেত্রে জানলাম যে পরিস্থিতিটা কি। সামগ্রিকভাবে সাংস্কৃতিক অঙ্গনটার যদি চিত্রটা আপনার খুব অল্প কথায় আমাদেরকে বলেন। দু একটি বিচ্ছিন্ন অনুষ্ঠান ছাড়া। আর মামুন ভাইয়ের সাথে এবং চাষি ভাইয়ের সাথে এক মত পোষণ করে বলবো যে ভয়াবহ রকমের এক ধরনের স্থবিরতা নেমে এসছে, শঙ্কা নেমে এসছে। নাট্যকর্মীরা, সংস্কৃতি কর্মীরা বসে নেই, কাজ করছে, কিন্তু কাজ যাদের জন্য করা, সেই দর্শকের সামনে উপস্থিত হওয়ার কোনো পরিসর বা সুযোগ আমাদের সামনে আর নেই। সম্পূর্ণ রুদ্ধ হয়েছে। এটা অচলায়তন তৈরি করা হয়েছে। এটি যে কীরকম ক্ষতি করবে একটি রাষ্ট্রের এবং জাতির, এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারছি না। আমি আপনাকে বলি, আজকে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে, হাজার হাজার মানুষ গেছে, এটা আসার কথা। শুক্রবার আগামীকাল শিল্পকলা একাডেমিতে মানুষ আসবে অনেক নাটক দেখতে, কিন্তু যেদিন হরতাল থাকছে, যেদিন অবরোধ থাকছে, যেদিন আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে, সেদিন কিন্তু আমি নাটকের জায়গায় মানুষ পাচ্ছি না। বা মহড়া করার জন্য শিল্পীরা আসবে কি করে, কোত্থেকে আসবে? এবার কিন্তু যাত্রার মৌসুমটা সরকারের ব্যবস্থাপনায়, সহযোগিতায়, শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়, যাত্রাটা কিন্তু ভালোভাবে গ্রামে শুরু হয়েছিল। উত্তরবঙ্গে বিশেষ করে যাত্রা বেশ ভালোভাবে শুরু হয়েছিল। প্রায় 20টা জেলায় যাত্রার একটা অভিযান আমরা দেখতে পাই, কিন্তু গত পরশু থেকে সেই যাত্রায় বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনার প্রতিটা ক্ষেত্র, আপনার কর্মক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি বাজারে জিনিস নেই, আপনি খেতে পারবেন না, আপনি অনুষ্ঠান করতে পারবেন না কারণ আপনার যাওয়ার উপায় নাই, আপনি অফিস আদালতে যেতে পারছেন না কারণ আপনি
ব্যাংক কর্মকর্তা মারা যাচ্ছে বা একটা সিএনজি চালক মারা যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন পুরো জাতিকে জিম্মি করে এইভাবে, এটাকে আন্দোলন বলা যায় না, এটা নাশকতা, এটা সন্ত্রাস। আন্দোলন হচ্ছে যেখানে জনগণ, লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসবে। এবং আমি মামুন ভাইয়ের সাথে একমত যে একই সাথে সরকারের, রাষ্ট্র পরিচালনাকারী সংস্থাগুলোর দায়িত্ব হচ্ছে আমাদের জনগণের জীবনের এবং জানমালের নিরাপত্তা দেয়া। সেই নিরাপত্তা কতটুকু দিতে পারছে সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন। এখন আপনার পেছনে রেল লাইন উল্টে পড়ে আছে, রেলগাড়ি উল্টে পড়ে আছে, এই চিত্র স্বাধীন বাংলাদেশে দেখার কথা না আমাদের। এটা কেন হবে, বা এই সংস্কৃতি কোত্থেকে আসলো? রাজনীতিতে এই নতুন সংস্কৃতির আমদানি কি আজকে ঘটেছে, না ধীরে ধীরে সমাজে যে অবক্ষয় হয়েছে সে অবক্ষয়ের কারণে এটি নতুন সংস্কৃতির মুখোমুখি আমরা হয়েছি, যেটি সন্ত্রাসের, যেটি নাশকতার সংস্কৃতি, যেটি অপসংস্কৃতি। এটি ঘটেছে কারণ আমরা যখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের কথা বলে আমরা যখন পেশি শক্তি এবং অর্থের শক্তিকে অধিক মূল্যায়ন করি মেধা অথবা শিক্ষার চেয়ে, জ্ঞানের চেয়ে, তখন এটা হতে বাধ্য। কারণ আপনি শক্তি দিয়ে পরাজিত করতে পারছেন, আপনার শক্তি দিয়ে আপনি আগুন জ্বালাতে পারছেন। এবং যে বিষয়টা আজ থেকে 150 বছর আগে জাপানে সেটেল করেছে, সোগানদের, হ্যাঁ, সোগানদের যে ছিল পেশি শক্তি, সেখান থেকে তখন তারা মেইজি রিফরমেশনে আসে, যে বুদ্ধি, মেধা, এগুলো হচ্ছে প্রধান। এবং সেটা সেটেল করতে পেরেছিল বলেই জাপান কিন্তু আজকে এত উন্নতি করেছে। কিন্তু আমরা 21 শতাব্দীতে এসে সেই শক্তিরই কিন্তু প্রদর্শনী দেখছি। চাষি ভাই নিশ্চয়ই স্বীকার করবেন, আমিও, আমার মনে হয় বাচ্চুও স্বীকার করবেন আমার সঙ্গে, যে আজকে ধরুন আজকে নমিনেশন ডিক্লেয়ার হয়েছে এবং এবং আমরা জানি যে কোন ক্যান্ডিডেটরা আসবে, যাদের অর্থের শক্তি আছে, পেশির শক্তি আছে, তারাই কিন্তু আসবে। এবং আমরা একটা দুর্ভাগ্য যে আমাদের সাংসদদের মধ্যে 98% হচ্ছে বিজনেসম্যান। এবং বিজনেসম্যানরা কিভাবে ক্ষমতায় আসে? টাকা দিয়ে, সন্ত্রাস কিনে, তারপর তারা ক্ষমতায় আসবে। দুই দলেরই, আমাদের এই দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুই দলেরই একই অবস্থা হবে, সেটা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি নির্বিঘ্নে শিল্পকলা একাডেমিতে রিহার্সালে যেতে পারছি না। কালকে আমার একটি নাটকের প্রথম প্রদর্শনী, ফার্স্ট শো, এবং সেই নাটকটি করেছি আমি এই গার্মেন্টস শ্রমিকদের যে দুর্ভাগ্য এবং রানা প্লাজার ধস, তাজরিন কমপ্লেক্স, এগুলো নিয়ে। এবং আমি তো চাই যে অধিক সংখ্যক দর্শক এই নাটকটা দেখুক। আজকে টেকনিক্যাল করতে, আজকে টেকনিক্যাল জীবন হাতে নিয়ে কিন্তু শিল্পীরা আসে। এবং আমি আজকে একটা কল দেব আর্টিস্টদের, চাষি ভাইও স্বীকার করলেন, কল দেব আর্টিস্টদের, এই সাহস আমার নাই। একটি মিসহ্যাপ যদি হয়ে যায় তার দায় দায়িত্ব কে? চাষি ভাই যেটা বলছে যে চলচ্চিত্রের শুটিং বন্ধ। না, আমাদের তো দিন আনি দিন খাই, সিনেমা হলগুলিতে শো চলছে। না, আমাদের তো জানেন যে ভিডিও ইন্ডাস্ট্রিতে ডে বেসিস চালু হয়েছে। হ্যাঁ, আমাদের অধিকাংশ শিল্পী, হাজার হাজার শিল্পী কিন্তু ডে বেসিস কাজ, যেদিন কাজ সেদিন, কেউ 3000 টাকা পায়, কেউ 2000 টাকা পায়, কেউ 500 টাকা পায়, আমি বেশিও পায়। কিন্তু এই লোকগুলোর কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের লাইট বয় আছে, চাষি ভাইগুলো অনেক ভালো জানেন, লাইটের লোক আছে 300 টাকা পায়, মেকআপের একটা অ্যাসিস্ট্যান্ট 100 টাকা পায়, মেকআপের একটা লোক 1000 টাকা পায়। এদের কিন্তু জীবিকা কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এখন এই করে যে দলই ক্ষমতা আসুক না কেন, যে দলই ক্ষমতা আসুক না কেন, সেটা আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, লাভটা কি? আমরা যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এর শেষ কোথায়? আচ্ছা, দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজকে এসব ঘটনা ঘটছে, কেন ঘটছে এর মুডে আমরা কিন্তু কখনো যাই না। চাষি ভাই, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতি যাওয়ার পরে আমরা যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাইব, যে এই যে আমাদের রাজনীতির প্রক্রিয়ায়, বিশেষ করে আন্দোলনের প্রক্রিয়ায় সাংস্কৃতিক যারা ব্যক্তিত্ব আছে, যারা সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরেও অংশগ্রহণটা সবসময়ই ছিল একেবারেই অ্যাক্টিভ অংশগ্রহণ। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনটা যেটা আমরা বুঝতে পারছি, মানুষ ভয়, আগে স্বতঃস্ফূর্তভাবে যাইতো, যে মানুষের অংশগ্রহণটা অনেক বেশি ছিল, কিন্তু এখন রাজনৈতিক প্রক্রিয়ায় এক ধরনের ভয়, যেটা আমরা বলছি যে একটু ভয়ের সংস্কৃতির দিকে আমরা গিয়েছি।
এই প্রবণতাটা কিভাবে আসলো এবং মূল কারণটা আমরা অবশ্যই জানতে চাইবো আপনার কাছ থেকে, কিন্তু এই প্রবণতাটা অর্থাৎ একটু ভয়ের সংস্কৃতির দিকে আমরা গিয়েছি, এই প্রবণতাটা কিভাবে আসলো এবং মূল কারণটা আমরা অবশ্যই জানতে চাইবো আপনার কাছ থেকে, কিন্তু এই প্রবণতাটা অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতিতে যে ভয়ের উপাদানটা সেটা কিভাবে আসলো যদি আপনি এই অন্তত গত 23 বছরের প্রক্রিয়ায় আমাদেরকে একটু বলেন। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। চাষি ভাই, যেই প্রশ্নটা আগেই করেছিলাম যে এই সাংস্কৃতিক পরিবর্তনটা কেন এবং এই যে এখনকার আন্দোলনের যেটা বলেন মৌলিক বিষয় সেটা কি? এটা আমার যেটা মনে হয় যে আগে আমরা যে কোনো আন্দোলন করে থাকি না কেন, সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। এখন আন্দোলন করছি নিজের বিরুদ্ধে, নিজেই করছি, আন্দোলন করছি। এবং এটা করার কারণ হলো যে আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় থাকবো। এর হলো মূল একটি মানে যদি ধরি যে মূল কারণ, যে ধরি এটা মূল কারণ, আমি ক্ষমতা ছাড়বো না, আমি ক্ষমতায় যাব। এই কারণে কিন্তু চলছে। যেটা যে মামুন যে কথা বললেন, যে একটু কথা বলছিলাম যে গণতন্ত্র বিশ্বাস করলে তার পদ্ধতিকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি মুখে শুধু গণতন্ত্রের কথা বলবো আর বিশ্বাস করবো না, তা তো হয় না। এখন গণতন্ত্র শুরু থেকেই হোঁচট খেয়েছে, শুরু থেকেই গণতন্ত্র হোঁচট খেয়েছে, ইতিহাস নাই বললাম। এই হোঁচট খেতে খেতে এমনটা জায়গায় পৌঁছেছি আমরা যে এখন কেউ কাউকে বিশ্বাস করছি না, কেউ কাউকে কোনো রকম কোনো সম্মান প্রদর্শন করছি না। এবং রাজনীতিবিদ বলতে যা বোঝায়, আমাদের দেশে কজন আছে আমার সন্দেহ আছে। এই রাজনীতিবিদ কজন আছে এই ব্যাপারে আমি একটি ছোট্ট একটা গল্পের মতো বলবো আর কি। যে কাজী জাফর আহমদ আমাকে গল্পটি বলেছেন, সেটা যে 1973-তে হবে খুব সম্ভব। টঙ্গীতে মারামারি চলছে, শ্রমিকদের সঙ্গে মারামারি চলছে এবং 6 জন ডেড। এবং কাজী জাফর কোনো রকম পালিয়ে মুন্নুর টেক্সটাইল মিলের একটা রুমের মধ্যে সে গোপন করেছিল বাঁচার জন্য, তাকে মেরে ফেলা খুঁজছিল শ্রমিক আর পুলিশরা মিলে। তো উনি একটা টেলিফোন ছিল, হঠাৎ করে একটা টেলিফোন পেয়েছে, টেলিফোন করেছে, টেলিফোন পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছে। বাবর ওখানে ভদ্র টেলিফোন করে, কে বলছেন? মানে কাজী জাফর। তো বলছে এই কথা কোন কাজী জাফর বলেছে? বঙ্গবন্ধু টেলিফোন নিয়ে নিয়েছেন। কে? আমি কাজী জাফর বলছি। তো বলছি কি তোর কি অবস্থা? আমাকে তো মেরে ফেলতেছে, আমাকে বাঁচান, আমি এই অবস্থায়। যে উনি অর্ডার দিয়েছেন, তুই থাক, আমি লোক পাঠাচ্ছি। পুলিশ দিয়ে তাকে স্টেপ করে নিয়ে এসছে বাসায় বঙ্গবন্ধু খাচ্ছেন। বললেন খা, লোকের দিই রাজনীতি, খা। তো বলছে যে না, আমি খেয়েছি। তো ওনার খাওয়া শেষ হয়ে গেছে, পাশের রুমে নিয়ে গেছে, নিয়ে একটা টেবিল দেখাচ্ছে, কি বলতো এটা? একটা টেপ রেকর্ডার। বলছে এগুলো কি? সব ক্যাসেট। মানে এগুলো কিসের ক্যাসেট? ক্যাসেট। বলে এই ক্যাসেটের মধ্যে তুই যে আমাকে গালাগালি করিস, সেই গালাগুলি সব রেকর্ড করা, আমাকে পাঠিয়েছে শোনার জন্য। যখন গালাগালি করিস, করবি, নিশ্চয়ই করবি, একটু স্বাধীনতা রাখিস কি, একটু স্বাধীনতা এখানে তার গালাগালি করবি। তো বলে নেতা, আমি একটা গল্প বলবো। কি গল্প? ছোট্ট একটা গল্প। বল। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন চেয়ারে বসে আছে, সকালবেলা একজন অধ্যাপক ছুটে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, গিয়ে বলতেছে যে ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ হয়েছে? বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মাস্টার আপনার সঙ্গে যা তা বলছে, যা তা লিখছে। সে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়। তো কে সে? বলছে মহিতলাল মজুমদার। মহিতলাল মজুমদার? আমি তো চিনি না। তো বলছে যে চেনেন না? আপনার না, তো এই প্রথম শুনলাম তোর কাছে, তুইও আমাকে বললি তুইও চিনেছিস, আবার তুই আমাকে বললি আমিও চিনলাম। তো এই আমাকে গালাগালি করে যে সে ফেমাস হতে পারে, ওটা তো প্রবলেম। এবং মধ্যে হেসে দিয়েছে, তুই কি চাস যে গালাগালি করে তুই ফেমাস হবি? যে তা না, ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। এবং তাকে গাড়ি করে বাসায় পাঠিয়ে দিল, অথচ 6 জন লোক মারা গেছে, সাংঘাতিক ঘটনা চলছে। কিন্তু এই যে সহিংসতা, এই যে রাজনীতি, সেটা যে কোথায় কোথায় সে রাজনীতি গেল? আজকে যে বলছি, আজকে যে রাজনীতি করছেন, আজকে যদি কথায় এমনি কথা বলছি, এই যে ইনু সাহেব, অনেক কথা শুনি, উনি তথ্যমন্ত্রী, এই জন্য কথা বলছি, তথ্যমন্ত্রী। এই ইনু সাহেব গংরা, ওনারা 73-তে জিএসডি করেনি, কার এগেন্সটে করেছিলেন? ইট ইজ এগেন্সট বঙ্গবন্ধু, ওই প্রশাসনের বিরুদ্ধে ওনারা দাঁড়িয়েছিলেন। এবং সেই সূত্র যখন খায়েদ মোশাররফ ক্ষমতায় গেল, খায়েদ মোশাররফকে বন্দি করলো কারা? জিয়া রহমানকে ঢুকলো কারা? জিয়া রহমানকে বের করলো, বের করে কেন খায়েদ মোশাররফকে এভাবে হত্যা করলো, করে আবার সেটা ক্রেডিট নিচ্ছে যে আমরা সেই আন্দোলন করেছিলাম। দিস ইজ জাস্ট আফটার লিবারেশন, অল ফ্রিডম ফাইটার।
এই যে আস্তে আস্তে হিসাব করে দেখি আমরা শুরু থেকে কিন্তু গলত করে আসছি। আজকে মেজর জলিল সবাই বিরক্তম পেয়েছে, হোয়াই নট মেজর জলিল? কি কারণে? এই কারণেই কিন্তু যে উনি প্রথম সভাপতি ছিলেন, উনি প্রথম প্রতিবাদ করেছেন ভারত যখন অস্ত্র নিয়ে যাচ্ছিল এই ভারতীয় সেনাবাহিনীরা, উনি প্রথম প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তাকে বিপদে পড়তে হয় এবং সে যে করেন, করার পরে তাকে আউট করে দিল একজন সেক্টর কমান্ডার, এনি পুরস্কার। কিন্তু যেই মূল বিষয়টা ছিল যে অসহিষ্ণুতা এই যে রাজনীতিবিদদের অসহিষ্ণুতা। মধ্যে, সেটা এখনকার কি চিত্র? এখন যে একটি কথা আগেই বললাম যে এখন চিত্র হলো যে আমি ক্ষমতা ছাড়বো না। What is the problem? If you love the country, if you love the people, সত্যি মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমি যদি মনে করছি আমার জন্য প্রবলেমটা হচ্ছে, কার okay, কাছে give up. ছাড়বে? হ্যাঁ? ধরে আলোচনার জন্য কার কাছে ছাড়বে? সিস্টেম ইজ দেয়ার, বসতে হয়। আমরা 90 ইলেকশন করিনি, আমরা তো করেছি, বসে করেছি, কাউকে বসতে সাবুদিকে নিয়ে ডু ইট। মানে সেটা আপনি এক পক্ষ বসে চিঠির যান। উত্তর দিতে পারছে না, আর এক পক্ষ ফোন করতে পারছে না, এই পর্যন্তই আমাদের না কাছে না না ইনফরমেশন না, এটা ওটা অন্য। আমি বলছি, আমি এটা বলুন আমি যে সাবুদ্দিন সবসময় কি হয়েছে, দুই দল করেনি, বসে করেনি, কিন্তু তখন তো পরে বসেছিল, বিল- পরে তখন অন্যরাও এখানে আরো অনেক প্লেয়ার ছিল যারা আসলে সবাই মিলেই বসেছে। তো এখন সাবুদ্দিন সবাই মিলে- সেই এখন তো তখন তিন জোটের একটা রূপরেখা হয়েছিল, তিনটা সেই জোট তিন- ছিল, লিয়াজ কমিটি ছিল, ঠিক তারা আছে, মিলে সেটা- একটা ফর্মুলা দিয়েছিল। সেখানে শাহাবুদ্দিন সাহেব ভাইস প্রেসিডেন্ট হলেন, এরশাদ পদত্যাগ করার পর শাহাবুদ্দিন সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হলেন। খেয়াল করেন জিনিস, হ্যাঁ, ঠিক আছে। তার আন্ডারে একটা নির্বাচন হলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি একেবারে ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের যে সংস্কৃতি সেটি আমরা চর্চা করি না। হ্যাঁ, এটা তো আমিও বলছি, এটা হচ্ছে চর্চা নেই। ফান্ডামেন্টাল জিনিস আমাদের ঘটে গেছে বিপদ। আমরা নির্বাচন করেছি, নির্বাচন একটি মাত্র ইনস্ট্রুমেন্ট গণতন্ত্রের, কিন্তু আর কোন ইনস্ট্রুমেন্ট তো সচল না। অর্থাৎ একটা সহজ কথা, সেটা হচ্ছে যে এটা ফরাসি এক দার্শনিকের কথা যে আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। ভলতেয়ার বলছিল, ভলতেয়ার বলছেন যে আমি তোমার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, কিন্তু তোমার মত প্রকাশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। এটা ফান্ডামেন্টাল তো। এখন সেটা আপনি রাখবেন কি করে, রাখছেন কিনা? না রাখছি না। চাষিবা বলছে ক্ষমতা ছেড়ে দেন, কার কাছে ক্ষমতা ছাড়বে? আমার পরিষ্কার প্রশ্ন। না, আমি ক্ষমতা ছাড়া কিন্তু বলি বাচ্চা ভাই, আমি বলছি নির্বাচনের মধ্যে যে ছাড়া ক্ষমতা ছাড়া কোনো উপায় না নেই। না, আমি ক্ষমতা ছাড়া কথা বলছি না। আমি বলছি যে ক্ষমতা ছাড়বেন কি ছাড়বেন না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাজ। আমি বলছি যে সমস্যা অ্যাজ নাগরিক হিসেবে আমি মনে করি না, না, যে দ্যাট ইজ দ্য প্রবলেম এন্ড আমি প্রাইম মিনিস্টার অফ দ্য আমি কান্ট্রি। এই ডিসকমফোর্টটা সারা দেশের আমি আপনার কথা অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু ক্ষমতা ছাড়া একটা পদ্ধতি আছে। নির্বাচনে একটা নতুন সরকার আসবে, যেই জিতবে গণতন্ত্রের পথায় সেই আসবে, কিন্তু সংকটটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার চায় বিরোধী দল, খুব পরিষ্কার কিন্তু জিনিসটা। তাহলে সেটা সংস্কৃতি একটা আলাদা। আরেকটা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা চায় বর্তমান সরকার, সেটা সংস্কৃতি আলাদা। দুইটা সংঘাত কিন্তু কালচারাল কনফ্লিক্ট। আমি মনেই করছি যে তত্ত্বাবধায়ক সরকার আমার দরকার, যেটা চাষি ভাই বললেন যে 90 ছিল, মানে 96-তে হলো, সবসময় 91-তে ছিল, 96-তে, 2001-এ, এখন কেন না? প্রথমত হচ্ছে তিন জোটের রূপরেখায় 3 বারের কথা ছিল। আমি তারপরে মনে করলাম যে 3 বার না 10 বারও হতে পারে, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন রাজনীতির ছাত্র হিসাবে, সংস্কৃতি কর্মী হলেও আমি মনে করি যে সাংবিধানিক ধারাবাহিকতা থাকা দরকার, অনির্বাচিত কোনো সরকার মাঝে আসা উচিত না। এখন এই সাংবিধানিক ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা দিয়েছিল, সেই প্রস্তাবটা আমার কাছে ব্যক্তিগতভাবে গ্রহণীয়। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত প্রতিনিধি বা সদস্যদের দ্বারা, সংসদ সদস্যের দ্বারা, এই কারণে তাহলে প্রতি 5 বছর পর পর এইভাবে ট্রেন লাইন উপড়ে ফেলা, এইভাবে আগুন দেয়া, তত্ত্বাবধায়ক সরকারে কে প্রধান হবেন এবং কারা কারা সদস্য হবেন, কোন প্রধান বিচারপতি আগে থেকে প্রস্তুত হয়ে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা আমি 2 নম্বর আরেকটু করি। হুমায়ুন আজাদ এখানে খুব সত্যি কথা বলেছেন, 2002 সালে একটা লেখা বেরিয়েছে, সেটা হচ্ছে যে আমার তো মনে হচ্ছে যে 11 জন ফেরেশতা 5 বছর পর পর নামেন, সেই 11 জন ফেরেশতা 300 জন কি তাহলে শয়তানকে নির্বাচিত করে যান, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি না? তা তো না জিনিসটা। 11 জন ফেরেশতা হলো কোত্থেকে, আর 300 জন শয়তানও বা হলো কোত্থেকে? আপনি নির্বাচিত তো করছেন, তাহলে আপনাকে আস্থা রাখতে হবে সেই নির্বাচিত সংসদ সদস্যদের উপর। তাদের মধ্য থেকে একটা বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। সেই সমীকরণের কথা আমি বলছি, যে নির্বাচিত অনির্বাচিত কথা বলছি। নির্বাচিত রাখতে হবে। নির্বাচিত অপরটা আমি বলছি না। আমি মানে কথা বলতে চাই, দুইটা মত পাওয়া যাচ্ছে, কিন্তু দুই মতের মানুষ তো এক আমি- জায়গায় আসতে পারতেছে না হ্যাঁ, কিভাবে? এই মামুন ভাই? মতের কোনো ব্যাপারই নয়। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম থেকে আমি ঘোর বিরোধী, এবং তত্ত্বাবধায়ক সরকারটা যারা পরিচালনা করেছেন তারা হচ্ছে দেশের বিশিষ্ট বিচারপতিগণ, এবং বিচারপতিগণদেরকে ওখানে এনে আমাদের যে ক্ষতিটা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। যে বিচার ব্যবস্থাটা
বিতর্কিত হয়ে গেছে। যেমন ধরুন, আজকে যিনি প্রধান বিচারপতি অথবা রিটায়ারিং যিনি বিচারপতি, শাহাবুদ্দিন সাহেব তো বলেই বসলেন যে আমাকে শপথে ফিরে যেতে হবে। তাহলে উনি একজন প্রেসিডেন্ট, যিনি নাকি একটি মানে পলিটিক্যাল মানে সরকার হচ্ছে মুখ্য রাজনৈতিক শক্তি, সে মুখ্য রাজনৈতিক শক্তির তিনি প্রধান, এবং ওনার সময় যে কেসগুলো হয়েছে, মামলাগুলো হয়েছে, সেটা পরবর্তীকালে কিন্তু উনিই প্রধান বিচারপতি খুব। এবং বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন তখন যে উনি এটা বিশ্বাস করেন না একটা পর্যায়ে, এবং বলেছিলেন যে এটা কোনো লোক নিরপেক্ষ হতে পারে না, হয় সে পাগল না শিশু শিশু। আচ্ছা, এরপরে মানে এখন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বললেন যে না, এইটার আন্দোলন তিনি আবার শুরু করলেন। কিন্তু আমার তো মনে হয় যে এইটা শেখ হাসিনা তিনি বললেন যে না, এইটার আন্দোলন তিনি আবার শুরু করলেন। কিন্তু আমার তো মনে হয় যে এইটা তত্ত্বাবধায়ক সরকার কোনো সভ্য দেশে থাকা উচিত নয়, এই জন্য থাকা উচিত নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকারের যে মন্ত্রীবর্গকে দেখেছি, কিছু এনজিও প্রধানকেও দেখেছি গতবার, এবং তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। কতগুলি লোক পূর্ব গগন থেকে 3 মাস 4 মাসের জন্য এসে মন্ত্রী হয়, উপদেষ্টা হয়, এবং এই লোকগুলোর কোনো সোশ্যাল ক্রেডিবিলিটি নেই। এবং তথাকথিত যে আমাদের সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটির কিছু মালই বলবো আমি, সরি ফর দি ল্যাঙ্গুয়েজ, এই মালগুলো এসে কিছুদিন খুব বড় বড় কথাবার্তা বলে, এবং এদের বাড়িতে একটা লোকও যায় না, মানে এদের এত গণবিচ্ছিন্ন। আমার কাছে প্রশ্ন যে আজকে আমার তো মনে হয় একটা পয়েন্টে মিট করা দরকার, যে সরকার পদ্ধতিটা কি হবে, নির্বাচন পদ্ধতিটা কি হবে। এখানে আমাদের কিছু গোড়ায় গলদ আছে। আপনি যে 23 বছরের যে প্রশ্নটা তুলেছেন, আমি 43 বছরের প্রশ্ন তুলতে চাই। 43 বছরের প্রশ্নটা হচ্ছে, আমরা কোনো ইনস্টিটিউশনকে দাঁড়াতে দেখি পারি, যেমন আমরা কিন্তু ইলেকশন কমিশনকে দাঁড় করাতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। কোনো ইলেকশন কমিশন কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়। কেন হবে না এটা? ইন্ডিয়াতে কে ইলেকশন কমিশনার আপনি বলতে পারবেন? তুমি বলতে পারবা? পারবো না। ইন্ডিয়াতে কে প্রধান বিচারপতি এটা কেউ জানে? কিন্তু বাংলাদেশের লোকজন প্রধান বিচারপতিকে এটাও জানে, প্রধান নির্বাচন কমিশনারকে এটাও জানে। এটা তো জানার কথা না আমার, কারণ আমি ধরেই নিয়েছি ওই ইনস্টিটিউশনটা হচ্ছে একটা জেনুইন ইনস্টিটিউশন। নির্বাচন কমিশন, তারপর এই যে দুদক যেটা আমাদের দেশে, ইন্ডিয়াতে আরেকটা অর্গানাইজেশন আছে, আমেরিকাতে আছে, সব জায়গায় আছে, এটারও সম্পর্কে মানুষের কোনো সাধারণ মানুষের ধারণা থাকে না, কারণ ওরা একেবারেই নিরপেক্ষ, এবং তাদের জবাবদিহিতা একমাত্র রাষ্ট্রপতির কাছে অথবা সংসদের কাছে। আমাদের এখানে এই জবাবদিহিতাগুলো আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থে, একেবারে স্থূল স্বার্থে আমরা এই কাজগুলো করেছি। আমরা কোনো ইনস্টিটিউশন দাঁড় করাতে ইনস্টিটিউশন কিভাবে দাঁড় করানো যায় সেই বিষয়গুলি নিয়ে একটু কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক, আমরা অতিথিদের সঙ্গে কথা বলছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। চাষি ভাই, যেই বিষয়টা কথা বলছিলাম, যে আসলে এই যে এখন আমরা বলছি যে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এবং প্রতিষ্ঠান গড়ে না ওঠার ব্যর্থতাটুকুই কি এখনকার এই অচলাবস্থার জন্য দায়ী, নাকি আসলে এই যে সংলাপের কথা বলছি, আমরা নেগোসিয়েশনের কথা বলছি, সেগুলি করতে পারার? দুটোই আছে। যেগুলো আজকে এইগুলো ইন ডিটেলস বলা যায়। একটু আগে আলাপ করছিলেন, মাসুদ আলাপ করছিলেন যে কোনো প্রতিষ্ঠান তো গড়ে ওঠেনি, একটাও না। কিন্তু এই প্রতিষ্ঠান গড়ে ওঠেনি কেন? বিকজ অফ দি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে করতে দেয়নি, করেনি, ইচ্ছা প্রকাশ করেনি। মানে এটা কি এই পার্টিকুলার গভর্নমেন্ট নাকি ধারাবাহিক? না, ধারাবাহিক। এটা আমি বলছি না যে এই গভর্নমেন্টই করছে, ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে, যার জন্য এগুলো আউট অফ চলে গেছে, কন্ট্রোল চলে গেছে। যা করছে, বলছে, যাচ্ছে, আসছে, করছে, ঠিক আছে, এইভাবে চলছে। এটা কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত আবার একটা কথা আমি বিশ্বাস করি, আমি জানি না এই প্রজন্মে এই সময় হবে কিনা, বা আমি দেখাতে পারবো, আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় আমি দেখাতে পারবো না যে আবার সেই 71-এর দেশ হবে কিনা। আমি জানি না। আমি খুব মর্মাহত, খুব দুঃখিত যে এই জন্য যে আজকে যত কিছুই ঘুরছে কিন্তু শুধু একটি ক্ষমতার জন্য। এইটাকে যদি ত্যাগ করতে পারে
যে না, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, খুব ভালো লেগেছিলেন, উনি বলেছেন যে আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি। স্প্রিট ওকে। এখন দেশে এই যে চলছে মারামারি, ঝগড়া, খুন, রাজি, রেলওয়ে ট্র্যাক, বাসে আগুন, তমুক, যা কিছু চলছে উনি দেখছেন নাকি? দেখছেন না? দেখছেন তো। দেখছেন। উনি যদি বলেন যে আমি এই কারণে বললাম যে আমি ক্ষমতা ছাড়লাম, তোরা আয় দেখি, বসে দেখি কি ভেবে নির্বাচন করবি, তা আমার মনে হয় যে পিপুলস বোধ তাকেই বোধহয় বেশি সাপোর্ট করতো। মানুষ যখন অসহায় হয়, যখন মানুষ ডোবে সমুদ্রে নদীতে, যদি যে বাঁচায় সে বোধহয় সবচেয়ে প্রিয় মানুষ সেই হয়। যদি একটা লোক ডুবেছে তাকে বাঁচাতে হবে, আমার দায়িত্ব, রেসপন্সিবল অ্যাজ এ হিউম্যান বিং, আমি তাকে বাঁচালাম, তখন ওই লোকটার প্রতি, ওই লোকটার বা আশেপাশে যারা তাদের শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে যাবে। আমি মনে করি উনি যদি এই স্টেপটা নেন। আমার মনে হয় কিন্তু এই যে এই চাষি ভাই বোধহয় ইঙ্গিত করছেন যেটা, সেটা হচ্ছে অনেকে ইঙ্গিত করছে যে এই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই আজকে পত্রিকা দেখলাম তারা তাই চাচ্ছে। বলছে যে 1 মিনিটের মধ্যে সমস্যা হ্যাঁ, তাই চাচ্ছেন। কিন্তু এই যে ব্যক্তিগত একটা ব্যাপার, হ্যাঁ, এইটাকে কিন্তু আমার কাছে কোনো সমাধান মনে হয় না। মনে হয় না এটা। এবং একটা ব্যক্তিগত ব্যাপার, আমি ওনাকে দেখতে পারি না, উনি পদত্যাগ করলেই সব সমস্যা। আবার আরেকটা পর্যায়ে আসবে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, তখন একই প্রশ্ন উঠবে, আমরা ব্যক্তির ঊর্ধ্বে উঠতে পারবো না কেন? আমার প্রশ্ন হচ্ছে আমরা সিস্টেম নিয়ে কথা বলি, আমরা সিস্টেমটাই নিয়েই কথা বলি না কেন? কিন্তু এই যে খুচরো কথাগুলো হচ্ছে যে উনি আজকে পদত্যাগ করলে 1 মিনিটের মধ্যে সমস্যা, এটা কিন্তু খুবই একটা অরাজনৈতিক কথা। অরাজনৈতিক বক্তব্য। কারণ হচ্ছে যে উনি পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হবে, এটা একেবারেই ঠিক না। আমি একদম বিশ্বাস করি না। আপনি যদি সিস্টেম বা আমি যেটা গণতন্ত্রের মূল শিক্ষা যেটা আর কি, যে আপনি পরমত সহিষ্ণুতা যদি আপনার মধ্যে না আসে, যেমন আমি আপনাকে বলি যে একজন মোটামুটি ডিক্টেটর জেনারেল ডগলে, ফ্রান্সের প্রেসিডেন্ট তখন, ডগলের সময় আলজেরিয়াতে অ্যান্টি ফ্রান্স রেভলিউশন হচ্ছে এবং তার দেশেরই নাগরিক জাপল সাত্রে লিফলেট বিলি করতেছে নিজের দেশের প্রেসিডেন্টের এগেনস্টে, যেটা ওয়ার্ডটা সঠিক না, অমুক না তমুক না। তখন পুলিশের যে নিম্নতম কর্মকর্তার থেকে ঊর্ধ্বতম কর্মকর্তা কেউ তাকে অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না। ডিসিশনটা গেল ডগলের কাছে। ডগলেকে বলা হতো তখন ডগলে ইজ ফ্রান্স। তো উনি তখন উত্তেজিত, পরাজয়ের সংবাদ আসছে সব জায়গার থেকে, তখন বলছে মসিয়ের ছাত্র তো এগুলি করছে, আমরা কি করব? উনি একটু ক্ষিপ্ত ছিলেন, বললেন অ্যারেস্ট হিম। এর পরক্ষণেই পুলিশের প্রধানকে ডাকে, নো 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 নো, ডোন্ট অ্যারেস্ট হিম, হি ইজ অলসো ফ্রান্স। আমি যে ফ্রান্স, উনিও ফ্রান্স। আমাদের কিন্তু এটা বুঝতে হবে, বাংলাদেশের প্রতিটি নাগরিক ইজ বাংলাদেশ। এই মূল্যবোধটা যদি আমাদের মধ্যে না থাকে, আজকে যে লোকটা দগ্ধ হয়ে মারা যাচ্ছে সেও তো বাংলাদেশ, এই দেশের নাগরিক। এবং এটার জন্য আমি দায়ী বা আমরা সবাই দায়ী। একমাত্র আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির উদ্ভবের জন্য তো একমাত্র মানে বিরোধী দল, সরকার কেউ দায়ী না। একটা সিস্টেম, যেটা আপনি আগে প্রশ্ন করেছিলেন, যে 23 বছরে যেখানে গণতন্ত্র এলো দেশে, সেখানে সহিষ্ণুতা গড়ে উঠলো না কেন? কেন সহিষ্ণুতা গড়ে উঠলো না? এইগুলো খুব ফান্ডামেন্টাল কোশ্চেন। অর্থাৎ ক্ষমতার চিরস্থায়ীকরণের আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে। বাচ্চু ভাই, এই ইনস্টিটিউশনটা যে তুমি বলছিলা, এই অসহিষ্ণুতা দূর করতে সংস্কৃতির যে একটা প্রভাব থাকার কথা ছিল, সেটা কি আমরা কতটুকু পেয়েছি? না, সেই জায়গায় যাওয়ার আগে একটু এই জায়গাটা খুব জরুরি। সেটা হচ্ছে আমরা নির্বাহী বিভাগ, বিচার বিভাগ আর আইন বিভাগ, তিনটা তো আমাদের 3টা বিভাগ তো নাকি? এই 3টা বিভাগের 13টার কোনোটা কিন্তু ইনস্টিটিউশন হিসেবে দাঁড়ায়নি, সংসদ দাঁড়ায়নি, সংসদ কার্যকর হয় না। একবার মাত্র সংসদীয় গণতন্ত্র আনার জন্য সব দল একত্রিত হয়েছিল, আর সর্বক্ষেত্রে তারা একে অপরের বিরোধিতা করেছে কোনো কারণ ছাড়া। বিচার বিভাগ আমরা স্বাধীন বলতে পারি না এখন পর্যন্ত, নির্বাহী বিভাগ তো নয়ই। এখন আমার একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, কিন্তু একে অপরের পরিপূরক হওয়ার কথা ছিল। তাহলে একটা সমাজ গড়ে উঠতে পারে, রাষ্ট্রটা বিকশিত হতে পারত। আমার মনে হচ্ছে এগুলি করতে হলে আগে আপনাকে নির্বাচনের প্রক্রিয়াটা ঠিক করতে হবে। আমি এই জায়গায় এখনো মনে করি, নির্বাচনকালীন সরকার যদি অন্তর্বর্তীকালীন হয় এবং সেটি যদি সংসদ সদস্যদের মধ্যে থেকে কম্পোজিশনটা হয়, বাইরের লোক, অনির্বাচিত লোক না, যে সবচেয়ে ভালো হচ্ছে। তাহলে 5 বছর পর পর আপনাকে আগুন জ্বালানো তত্ত্বাবধায়ক সরকার এগুলির দাবি টাবি থাকবে না। বলতে পারেন কম্পোজিশনটা কি হবে? আমি বলবো সেই জায়গায় কম্পোজিশনটা সর্বদলীয়ভাবে বসে আলোচনা করে
কারা করবেন এমনকি এই পর্যন্ত যাওয়া যায় না যে 11 জন নির্বাচনকালীন সরকারের সদস্য হবেন, মন্ত্রিসভার সদস্য হবেন, কেউ নির্বাচন করবেন না। আমরা কি সেরকম জায়গায় যেতে পারতাম? সেটা হওয়া উচিত। সেটা হয়ে সেটা হলে এখনই হওয়া আর উচিত। জীবনে কোনোদিন এই আচ্ছা, জায়গায় এই বসতে পারতাম না। সমাধানটা কিরকম এটা হতে একটা পারে সংস্কৃতি। আমরা শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে জানবো যে আমাদের অতিথিরা কি সমাধানের কথা বলে। অতিথিদের সঙ্গে আছি, আমরা ফিরে এলাম আবার আজকের বাংলাদেশে। আসলে জীবন কখনো কখনো নাটক সিনেমার চেয়ে অনেক বড়, হয়তো বেশিরভাগ সময়ই বড়। আপনাদেরকে জীবন নিয়েই নাটক সিনেমা করতে হয়। আমরাও আমাদের শেষ দৃশ্যে চলে এসেছি। আমরা তিনজনের কাছ থেকে আলাদাভাবে জানতে চাইবো যে এই দৃশ্যের শেষ দৃশ্য কি। ওরে বাবা, ইউসুফ ভাই। ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। প্রথমত হচ্ছে, যদি এই মুহূর্তে যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান, যে হত্যা, আগুন এবং অসহিষ্ণুতা, সংঘাত, সংঘর্ষ, এটা আমাদেরকে খুব ভীত করছে, আতঙ্কিত করছে। একজন সংস্কৃতি কর্মী হিসাবে বলবো এটা। আমাদের সংস্কৃতি কর্মের বিভিন্ন মাধ্যমে, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, নৃত্য সহ যে মাধ্যমগুলো আছে এবং অন্যান্য আমাদের যে ইন্ডিজিনিয়াস ফর্মগুলো আছে, তাদের যে পারফরমেন্সের সময় এই শীতকাল বিশেষ করে, এগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা একটা আসলে মুক্ত সমাজ চাই। সেই মুক্ত সমাজ গড়ার যেমন আমরা দায়িত্ব নিতে পারি, আমরা নেই আমাদের সুসংস্কৃতি দিয়ে, তেমনি করে রাজনীতিবিদদের নিতে হবে। আমরা সকল রাজনীতিবিদদের কাছে এই আহ্বান জানাবো যে এই হত্যা, মুনিরের পিতার যে আর্তনাদ, গতকালকে ব্যাংক কর্মচারী যে নারী মারা গেলেন, তার সন্তানদের যে আর্তনাদ, এগুলো তো আমরা শুনতে চাই না। একটা বেবি ট্যাক্সি ড্রাইভার যে পুড়ে মরে যাচ্ছে, তার স্ত্রীর যে আর্তনাদ, এটা তো আমরা শুনতে চাই না। আমরা আমাদের নাটকে, আমাদের চলচ্চিত্রে এই দৃশ্য দেখাতে চাই না। সুতরাং এমন দৃশ্য আমাদের সমাজে বাস্তবে আনবেন না, আমাদের জীবনে আনবেন না, যে দৃশ্যগুলো সমাজকে কলুষিত করে, রাষ্ট্রকে বিপন্ন করে এবং সংস্কৃতিকে অবরুদ্ধ করে। মামুন ভাই, যদি একটু আমাদেরকে বলেন। এটা হচ্ছে যে, আমি বাচ্চুর সাথে তো অবশ্যই একমত, সারা দেশের মানুষ একমত হবে যে আমরা কোনো সহিংসতা বা এই ধরনের দৃশ্য আমরা দেখতে চাই না। সকালে খবরের কাগজে সারাদিন আমাদের টেলিভিশনে এগুলো হচ্ছে, এগুলো আমরা দেখতে চাই না। কিন্তু আমাদের মধ্যে একটা গভীর বোধ কাজ করছে যে এই রাষ্ট্রের জন্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যুদ্ধ অপরাধী, তারাই এই ঘটনাগুলি ঘটাচ্ছে লার্জলি। এবং তারা এই দেশটাকে, এখন তো পাকিস্তানে ফিরে যেতে পারবে না, কিন্তু তারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। এবং আমরা খুব আতঙ্কিত হয়ে উঠি যখন সদ্য গজিয়ে ওঠা হেফাজতে ইসলাম ওই সোনালী ব্যাংকের সামনে শাপলা চত্বরে যখন হাজার মানুষের সমাবেশ করে এবং সেখানে সমস্ত জনপদকে আতঙ্কিত করে। আমি তো মনে করি ধর্মের কি এটা কাজ? কোন ধর্ম, ইসলাম ধর্মে কি এই বাণী আছে যে মানুষকে সহিংস করে তোলো? এবং যে সহিংসতা তারা চালাচ্ছে, আমার মনে হয় 16 কোটি মানুষ একমত হবেন যে সহিংসতা চালাচ্ছে হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত ইসলামী, তাদেরকে রক্ষা করার জন্য। আমাদের এই বিষয়গুলো সেটেল করতে হবে যে এই দেশটা কার, এই দেশটা আমাদের সবার। এবং এই দেশটাকে 1971 সালে ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন কিভাবে হবে, এই জন্যে আমরা মনে করি রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে। আজকে সরকারকে দায়িত্ব নিতে হবে, বিরোধী দলকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিয়ে আমার জীবনের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা নইলে এটা পলিটিক্সের একটা ব্ল্যাক, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে বলছি যে কোনো দেশে 100 বছর একটা কিন্তু ডার্ক পলিটিক্যাল এইজ থাকে। ওই সময় কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয় না সেই দেশে। আমরা কি সেই অন্ধকার যুগে প্রবেশ করব? এই প্রশ্নটা আমি রাজনীতিবিদ, দেশের 2 প্রধান নেত্রীর কাছে করতে চাই। চাষি ভাই। আমি মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বা বাচ্চার সঙ্গে দ্বিমত পোষণ করবো না, শুধু এটুকু বলবো যে যারা রাজনীতি করছেন, মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে, তার কথা সুর মিলিয়ে তাদের বলবো, আপনারা সৎ হন,
মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। রাজনীতির যে নোংরামি, এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আবার ওই ৭১-এর মতো ঐক্যবদ্ধ হয়ে দেশে কাজে আসুন, মানুষের কাজে আসুন। তাহলেই হবে। এই কাদা ছোড়াছড়ি আর এই একে ওকে বকাবাজি ইত্যাদি সব বর্জন করে দিয়ে আজকে যে অবস্থায় দেশে দাঁড়িয়েছে দেশ, সেখানে আমি মনে করি উভয় নেত্রীকে মনে করি যে দুজনকেই এগিয়ে আসতে হবে। এবং যদিও টক শুধু শুনছি, পেপারে শুনি, এই বসলে হবে, সংলাপ হলে হবে, শুনছি এগুলো কথার কথা। আসলে কি দুই নেত্রীকে চান যে সংলাপ একটি হোক? যদি তাই হয়, হোয়াই নট টুমরো মর্নিং স্টার্ট, নতুন কালকে শুরু না। সংবিধান তো কিছু না, সংবিধান আমাদের দ্বারা, মানুষের জন্য সংবিধান। সংবিধানের জন্য তো মানুষ না, সংবিধানটাই করা হয়েছে আমাদের জন্য, মানুষের জন্য। সেই সংবিধানকে অনেক কাটাছেড়া আগেও হয়েছে, এখনো হতে পারে, আবারও হতে পারে, আবার আগামী তো হবে। সংবিধান তার বাইবেল কোরআন সব লিখে দিয়েছে, স্ট্যাম্প করে দিয়েছে, এটা চেঞ্জ করা যাবে না। নো, নেভার, ইট ক্যান বি চেঞ্জ। এটা চেঞ্জ হতেই পারে। চেঞ্জ সেজন্য বলবো, আসুন সব কিছু ভুলে গিয়ে আমরা এক হয়ে, আজকে যেমন আমি বাচ্চু ভাই বা মামুন এখানে বসছে, এই যে তিনজন বসছি, এই তিনজন কিন্তু আমরা এক মঞ্চে বসতে পারছি না। আমরা তো কিন্তু একত্রে কিন্তু এক মঞ্চে বসছি মারামারি করছি না। না, একত্রে এক মঞ্চে না, আমি সেটা বলছি না। আমাদের এক দ্বিমত মঞ্চে আছে না, কিন্তু না, দ্বিমত আছে, একসাথে কিন্তু আমরা আমরা মারামারি করছি না। সেটাই বলছি, এক মঞ্চে কিন্তু আমরা বসছি না। কিন্তু এইসব আপনাদের টকশোর জন্য। তিনজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। আমরা আশা করি নতুন একটি সূর্যের উদয়।